হ্যালো বাচ্চারা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটা গল্প যেটার নাম হচ্ছে লজ্জাবতী। লজ্জাবতী হচ্ছে লেখিকা স্বর্ণকুমারী দেবী। তো স্বর্ণকুমারী দেবী তিনি কে প্রথম ভারতীয় মহিলা ঔপন্যাসিক হচ্ছেন এই স্বর্ণকুমারী দেবী, যিনি প্রথম উপন্যাস লেখেন ভারতবর্ষের। ছোট গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত। উচ্চশিক্ষিতা এবং আধুনিক মনা স্বর্ণকুমারী রচনার আভিজাত্য, সারল্য এবং বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করানোর জন্যই আমরা এই পাঠটা এখানে পেয়েছি। এবং এই যে লজ্জাবতী গল্পটা, সেটা যে বর্তমান যুগে একটা খুব প্রাসঙ্গিক, সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। এখন আমরা একটু লেখক পরিচিতি দেখে নিই, তিনি কে। এবং খুবই জানাশোনা একজন মানুষ, বিখ্যাত পরিবারের তিনি কন্যা। জোড়াসাগর ঠাকুর পরিবারের যখন নব্য শিক্ষা সংস্কৃতির প্রচলন তথা ব্রাহ্মোপাসনার জোয়ার এসছে, সেই সময় 1855 বা 56 সেরকম হবে, খ্রিস্টাব্দের 28 আগস্ট দেবেন্দ্রনাথের দশম সন্তান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তারই দশম সন্তান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা তো 14 জন ভাই বোন ছিলেন, তার মধ্যে দশম সন্তান হচ্ছেন এই স্বর্ণকুমারী দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। ও ঠাকুর পরিবারের চতুর্থ কন্যা স্বর্ণকুমারী জন্মগ্রহণ করেন। তার মা হলেন সারদা দেবী। তবে ছোটবেলায় স্বর্ণকুমারী মায়ের চেয়ে মেজ কাকিমা যোগমায়া দেবীর সান্নিধ্যই বেশি পেয়েছেন। তিনি স্কুলে যাননি, কিন্তু ঠাকুরবাড়ির অন্তঃপুরেই যোগমায়া দেবীর কাছে পরিবারের অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে তিনি লেখাপড়া শিখেছেন। সেখানে লেখাপড়াটা মেয়েদের মধ্যে একটা নিত্য নিয়মিত ক্রিয়ানুষ্ঠান ছিল বলে পরবর্তীকালে স্বর্ণকুমারী জানিয়েছেন। সেটা হচ্ছে সেকালে কথা বলে একটা লেখা সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতিদিন সকালে বাড়িতে সংস্কৃতজ্ঞ এবং বাংলা ভাষার ব্যুৎপত্তি সম্পন্ন এক বৈষ্ণবী আসিতেন। তিনি বাড়ির বিবাহিতা কন্যা বধূদের অক্ষরমালা, বানান, লিপিলিখন প্রণালী ইত্যাদি শেখাতেন। আমরা আগেই জানি যে জোড়াসাগর ঠাকুর পরিবারের ছেলেমেয়েরা তখন ততটা বেশি স্কুলে না গেলেও কিন্তু বাড়িতে সমস্ত রুটিন ধরে তাদের পড়াশোনা চলতো। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক আসতেন বা শিক্ষিকা আসতেন, এসে তাদেরকে বাড়িতেই পড়াশোনা করাতেন। তো এই স্বর্ণকুমারী দেবী তিনিও স্কুলে যাননি, কিন্তু বাড়িতেই তিনি পড়াশোনা শিখেছেন। এছাড়া পারিজাত হরণ, গীতগোবিন্দ, প্রহ্লাদ চরিত্র, আরব্য উপন্যাস ইত্যাদি বইও পড়া হতো। স্বর্ণকুমারী দেবী এই পড়াশোনার আবহেই বড় হয়ে উঠেছেন। দাদাদের কাছেও তিনি পড়াশোনার অকুণ্ঠ উৎসাহ পেয়েছেন। বাবা দেবেন্দ্রনাথের কাছে শুরু হয় তার কবিতা চর্চা। পরবর্তীকালে স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক, গল্পকার, পত্রিকা সম্পাদক এবং দেশব্রতী মহিলা রূপে খ্যাতি অর্জন করেছিলেন। এবং আমরা জানি যে ঠাকুর পরিবারের প্রত্যেক ছেলেমেয়েরাই এক একজন এক এক দিকে বিখ্যাত হয়ে উঠেছিলেন। এবং এইখানে স্বর্ণকুমারী দেবী তিনি পরবর্তীকালে কী হয়েছিলেন, একদিকে কবি, একদিকে ঔপন্যাসিক, একদিকে গল্পকার, আবার পত্রিকার সম্পাদকও তিনি ছিলেন। এবং দেশব্রতী মহিলা মানে এখানে বলতে বোঝানো হয়েছে যে স্বাধীনতার সংগ্রামের সঙ্গেও তিনি জড়িত হয়েছিলেন, যেহেতু ঠাকুর পরিবারের থেকেই স্বাধীনতা সংগ্রামের এক আলাদা জোয়ার এসেছিল, যেটা স্বাধীনতা সংগ্রামে যোগদান করার ক্ষেত্রে। সেখানে এই স্বর্ণকুমারী দেবীও কিন্তু নিজের অবদান রেখেছিলেন। 1882 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি থিওজফিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন। 1886 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী কলকাতায় সখী সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে স্বদেশী পণ্যের মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। 1890 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে তিনি প্রতিনিধি হয়েছিলেন এবং দেশাত্মবোধক সঙ্গীত রচনা করে দেশবাসীকে স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। 1291 থেকে 1302 বঙ্গাব্দ, অর্থাৎ 1884 থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত ঠাকুরবাড়ির থেকে যে পত্রিকা বেরোতো ভারতী সম্পাদনা করেন তিনি। গ্রন্থাকারে প্রকাশের আগে তার বিভিন্ন লেখা ভারতীতেই প্রকাশিত হয়েছে। 1927 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ লেখিকা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে দীপনির্বাণ, মিবার রাজ, ফুলের মালা, কাহাকে ইত্যাদি উল্লেখযোগ্য। 12টি সরস গল্পের সংকলন, নবকাহিনী আর জীবন, অভিনয়, প্রেমের প্রীতি, মিউটিনি ইত্যাদি গল্প স্বর্ণকুমারীর দেবীর সাহিত্য প্রতিভার অনন্য নিদর্শন। তার কিছু কিছু গল্প উপন্যাস ইংরেজিতেও অনুদিত হয়েছে। নাটক, প্রহসন, গীতিনাট্য ইত্যাদি রচনাতেও স্বর্ণকুমারী ছিলেন সিদ্ধহস্ত।
পৃথিবী তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন। তো বিজ্ঞান বিষয় নিয়েও তিনি লিখেছেন, যেটার নাম হচ্ছে পৃথিবী। 1932 খ্রিস্টাব্দে 3 জুলাই স্বর্ণকুমারীর জীবনদীপ নির্বাপিত হয় এবং 1932-এর 3 জুলাই তিনি মারা যান। তো এখন দেখো আমরা মূল পাঠে আসছি। গল্পটা খুবই সুন্দর একটা গল্প, যখন পড়বো সেটা বুঝতে পারবে যে গল্পটা তিনি স্বর্ণকুমারী দেবী একজন গৃহবধূকে নিয়ে তিনি লিখেছেন। এখানে আমরা দেবো লজ্জাবতী। লজ্জাবতী শব্দটার মধ্যে আমরা কি একটা বুঝতে পারি, যে লজ্জা মানে যার খুব লজ্জা, মানে যে সব কিছুতেই লজ্জা পায়, এবং যার ফলে তার এই যে লজ্জাবতীর নামটা আমরা পেলাম গল্পের, সেটা কিন্তু যাকে নিয়ে বলা হয়েছে, যে গৃহবধূর কথা আমরা বলছি, সেই গৃহবধূর কিন্তু আসল নাম নয়, সেটা তার এই লাজুক স্বভাবের জন্যই তার নাম লজ্জাবতী পড়েছে। এখন দেখো মূল কাহিনী যেটা শুনিতে পাই, তাহার আসল নাম লজ্জাবতী নহে। সে ছোটবেলায় নাকি বড় অভিমানী ছিল। কোনো দোষ করিলে পিতামাতা যদি তাহাকে তিরস্কার করিতেন, অমনি সে লজ্জাবতী লতাটির মতো সংকুচিত জড়সড় হইয়া পড়িত। লজ্জাবতী লতা তো নিশ্চয়ই চেনো, যে ঘাসের মধ্যেই থাকে, সেটা পাতাগুলো একটু ছোট 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 পাতা হয়, আর সেটা যদি একটু ছোঁয়া পায় সঙ্গে সঙ্গে পাতাগুলো কি হয়ে যায়, একদম সংকুচিত হয়ে যায়, একদম মানে জড়িয়ে যায়। তার মানে এটাকে বলাই হয় লজ্জাবতী লতা, যেমন একটু ছোঁয়া পেলেই সেটা কি হয়ে যায়, চট করে মুষড়ে যায়, লুকিয়ে যায়। তো এভাবেই এই লজ্জাবতী যে নামকরণ হয়েছে যে মেয়েটির, সেও এরকম, যে কেউ তার মা বাবাই যদি তাকে মানে গালি দিত কোনো কারণে, তখন সে কি হয়ে যেত, একদম লজ্জাবতী লতার মতো সংকুচিত হয়ে যেত এবং একদম মুচড়ে যেত আর কি। তার ছোট্ট গৌরবর্ণ মুখখানি লজ্জায় লাল হইয়া উঠিত, এবং যেহেতু বেশি যার লজ্জা থেকে দেখবে একদম মুখ চোখ লাল হয়ে যায় কিছু বলার সঙ্গে সঙ্গেই, তারও সেরকম হতো। তাহার ডাগর ডাগর হাসি হাসি চোখ দুটি জলে ভরিয়া যেত, এবং খুব বেশি সেন্টিমেন্টাল, অভিমানী, কিছু বলার সঙ্গে সঙ্গে চোখ জলে ভরে যেত, আর একদম লজ্জাবতী লতার মতো সংকুচিত হয়ে যেত, জড়সড় হয়ে যেত। হৃদয়ের ভাব লুকাইবার ইচ্ছায় হাসিতে চেষ্টা করিয়া অশ্রু জলে ও ম্লান হাসিতে সে এক অপূর্ব শ্রী ধারণ করিত। কোনো কোনো সময় দেখবে বাচ্চাদেরকে, মানে খুব হাসি খুশির মধ্যে কিছু একটা দুষ্টামি করলো, তখন তাকে যদি বকা দেওয়া হয় তো খুব হাসি খুশি, এদিকে হাসি হাসি আবার তার চোখও জল ভরে যাচ্ছে, সেরকম হয়। আর বিশেষ সেটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ হয়। আবার বড়দের কেউ কেউ যারা খুব বেশি অভিমানী থাকে, তাদেরও সেরকম হয়, যে সে কাঁদতেও পারছে না, আবার হাসতেও চেষ্টা করছে। সেই সময়ের যে একটা মুখের মধ্যে যে এক্সপ্রেশন হয়, মুখের যে ভাবটা প্রকাশ পায়, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং এখানে লজ্জাবতীর কথা বলা হয়েছে, যে তাকে গালি দিলে সে কাঁদতেও পারতো না, কিন্তু চোখ জলে ভরে যেত। আবার হাসার চেষ্টা যখন করতো, তখন যে একটা মুখের একটা শ্রী বা রূপ ধরা পড়তো তার, সেটা দেখে তার মা বাবা কী করতো, তার মা বাপ তাকে আদর করিয়া ডাকিতেন লজ্জাবতী, এবং সেই সময়ে তাকে কি বলে ডাকতো, লজ্জাবতী বলে ডাকতো। লজ্জাবতীর পিতামাতা এই মধুর কোমল অভিমানের মধ্যে তাহার হৃদয় মাধুর্য প্রকাশিত দেখিতেন, তাই তাহারা সাদরে ইহার সম্মান করিয়া চলিতেন। কিন্তু শ্বশুর গৃহে লজ্জাবতীর এই অকৃত্রিম বিনয় নম্রতা প্রসূত শিশুসুলভ সরল লজ্জা মাধুরী কখনো আদৃত হয় নাই। কি করিয়া হইবে, সংসারের নীরবতার গীতিমাহাত্ম্য সকলের প্রাণে পৌঁছে কি? তো এই গল্পটা যেই সময়ের লেখা, সেটা হচ্ছে 19বিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে হবে। তো সেই সময়ে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো বধূর আহ্লাদ বা আদর খুব একটা কিন্তু জুটত না। তো মা বাবার কাছে ছেলে মেয়ে যতই আদরের থাক না কেন, বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে গিয়ে তার কিন্তু সে ধরনের আদর আপ্যায়ন খুব একটা জোটে না। এখনের কথা আমি ছেড়েই দিচ্ছি, এখনের কথা বাদ দাও, সেই যে সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু বধূদেরকে খুব একটা আদর যত্ন কিন্তু তারা পেত না, বা তার যে এই যে স্বভাবটা, তার যে লজ্জাবতীর মতো স্বভাব, সেটার সম্ভ্রম বা সেটার সম্মানও কিন্তু সে কখনো পায়নি তার শ্বশুর বাড়িতে। তো আবার কি বলেছেন লেখিকা, যে সংসারের নীরবতার গীতিমাহাত্ম্য সকলের প্রাণে পৌঁছে কি, এবং সে তো খুব চুপচাপ ঠান্ডা ধরনের মেয়ে ছিল। তো তার যে মনের ভাব, তাকে যে কেউ বকা দিয়ে গেল বা তাকে কেউ কথা শুনিয়ে গেল, সেই ব্যাপারগুলো যে তার মনে খুব
লেগেছে বা আঘাত লেগেছে বা দুঃখ লেগেছে সেটা কেউ বুঝতেই পারতো না, কেননা সেটা নীরবতার মধ্যেই থেকে যেত। সে তো প্রশংসার কাজ করিয়া ঠেডরা পিটাইতে জানে না, দোষের কাজ করিলেও 5 রকম কথার ছলে ঢাকিয়া লইতে, মানে সে খুব সহজ সরল একটা মেয়ে, যে কি মানে এত ভালো একটা কাজ করলো, নিজের গুণ সে কোনো সময় নিজে গাইতে পারে না বা প্রশংসার জন্য সে অপেক্ষাও করে না। আবার দোষ যদি সে কোনো কিছুতে দোষ করে নেয় তবুও সে কি করতে পারে না, কেউ কেউ আছে না নিজের দোষ ঢাকবার চেষ্টা করে, সেটাও সে করতে পারে না, ছলে ঢাকিয়া লইতে পারে না। বিনা দোষে তাহাকে দোষী করিলেও তাহাতে কোনো কথা না কহিয়া অশ্রু বর্ষণ করে। আবার কেউ কেউ তাকে তার দোষ না থাকা সত্ত্বেও যদি তাকে দোষী সাব্যস্ত করে তখন সেটাও প্রতিবাদ করতে পারে না এবং সে ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। কিন্তু কঠোর সংসারে কোমল অশ্রুর সাক্ষ্য কজন সত্য বলিয়া গ্রহণ করে। কিন্তু এই যে কঠিন সংসারে তার যে সত্যি সেটা কেউই বিশ্বাস করতে চায় না, বা বিশেষ করে যেহেতু সে সেই ঘরের পুত্রবধূ, সেজন্য তার কথাটা কারো কাছে বিশ্বাসযোগ্য বলে প্রমাণ হয় না, বা সে সেটা বিশ্বাস করাতেও পারে না, এজন্য সেটা সবাই সত্য বলেও মনে করে না। অর্থাৎ তার যে ব্যাপারে তার দোষ নেই সেটা যদি সে বলেও তখনও সেটা বিশ্বাস করার মতো মনোভাব সেই পরিবারের কারো থাকতো না। ইহাতে বরং তাহার স্বপ্রমাণিত হয়। সুতরাং যে স্বভাবের গুণে লজ্জাবতী পিতামাতার আদরের ছিল, সেই স্বভাবের গুণেই শ্বশুর গৃহের প্রতি পদে তাড়না সহ্য করে। অর্থাৎ যেটার জন্য তার মা বাবা তাকে সবসময় লজ্জাবতী বলে ডাকতো তার স্বভাবের জন্য, এবং সেই স্বভাবটার জন্যই কিন্তু শ্বশুর বাড়িতে তাকে বারবার কি করতে হয়, তাড়না সহ্য করতে হয়, মানুষের কথা শুনতে হয়। অর্থাৎ যে বাপের বাড়িতে এত আদরের ছিল, যার জন্য সে খুব আদর পেত মা বাবার কাছে, সেই তার স্বভাবের জন্য, কিন্তু এই স্বভাবের জন্যই পুরোপুরি উল্টো হয়ে গেল তার শ্বশুরবাড়ি সবার ব্যবহার তার সঙ্গে। শীতের প্রভাত, কিন্তু আজ কুয়াশা নাই। নির্মল আকাশে সূর্যের অগ্নিগোলক জ্বলন্ত মহিমায় বিরাজিত হইয়া দিক বিদিক বিভাসিত করিয়া তুলিয়াছে। নিদ্রাভঙ্গে লজ্জাবতী দেখিল তাহার ঘরের দেওয়াল সূর্যকিরণে ঝিকঝিক করিতেছে। ভাবিল কতই না জানি বেলা হইয়া গিয়াছে। তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া একবার মাত্র আকাশের দিকে চাহিয়া সসম্ভ্রমে সূর্য প্রণাম করিয়া নিচে নামিয়া আসিল। তাহারপর তাড়াতাড়ি স্নান সমাপন করিয়া দ্রুত পথে রন্ধন গৃহে আসিয়া দেখিল। তো এতক্ষণ আমরা তার দেখলাম তার স্বভাব সে কী ধরনের, এবং যার জন্য তার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে তাকে কথা শুনতে হয়। তো এখন আমরা কি দেখছি যে ভোর হয়েছে কিন্তু কুয়াশা নেই, শীতের সকাল। এবং সে তার যখন ঘুম ভাঙলো তখন সে দেখলো যে সূর্য একজন ঘরে এসে পড়েছে, এবং তার মনে হলো যে অনেক বেলা হয়ে গেছে। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে স্নান টান করে রান্নাঘরে আসলো। তার যা তখনও রান্নাঘরে আসেনি। যা মানে হচ্ছে তার স্বামীর বড় দাদার স্ত্রী, যা বলা হয়। তার স্বামীর বড় দাদার স্ত্রী, তিনি তখন পর্যন্ত আসেননি রান্নাঘরে। মানে আমরা কি বুঝতে পারলাম যে তার আরেকজন যা আছে, অর্থাৎ তার স্বামীর 2 ভাই এবং তার বড় যা, তারা দুজনে মিলেই রান্নাবান্না করে। তো রান্নাঘরে তখন পর্যন্ত তার বড় যা যায়নি। দাসী উনুন ধরাইয়া বাটনা বাটিতেছে। তো দাসী আছে যে তাদের ঘরে কাজের সাহায্য করে, সে কী করছে, উনুন ধরিয়েছে, মানে চুলা ধরিয়েছে, ধরিয়ে বাটনা মশলা টশলা বাটাবাটি করছে। সে তখন নিঃশ্বাস ফেলিয়া সুস্থিরভাবে কুটনার আয়োজন করিয়া লইয়া কুটাকুটিতে বসিল। তো সে তখন একটু মানে স্বস্তি পেল যে তার বড় যে এখনও আসেনি। তো সে একটা বড় নিঃশ্বাস ফেলে সে কী করলো, সবজি টবজি নিয়ে বসলো সবজি কাটার জন্য। সেদিন তাহার রাঁধিবার পালা নহে, বড় বউ রাঁধিবেন, সে জোগাড় দিবে মাত্র। তো তারা দুজনে মিলে রান্নাবান্না করে, একদিন সে রাঁধে, একদিন তার বড় যা রাঁধে। তো যেদিন রাঁধে সেদিন অন্য আরেকজনে সবজি টবজি কেটে রেডি করে দেয়। তো আজকে তার রান্নার পালা নেই, বা তার আজকে রান্নার দিন নয়, তার বড় যা রান্না করবে, তাই সে কী করছে, সবজি নিয়ে বসছে মানে সেটা কাটার জন্য। সে তাহার কুটনাকুটা প্রায় শেষ হইয়াছে। এই সময় শাশুড়ি আসিয়া সহাস্য মুখে কোমল স্বরে বলিলেন, বৌমা শুনেছ?
তো তার সবজি টবজি প্রায় শেষের দিকে হয়ে গেছে কাটা, এমন সময় তার শাশুড়ি মা এসে বললেন খুব খুব নরম সুরে যে, বৌমা শুনেছ, 12 বৎসর লজ্জাবতী শ্বশুর গৃহে আসিয়াছে। তো তার বিয়ের 12 বছর হয়ে গেছে, 12 বছর মানে 12 বছর হয়ে গেছে তার বিয়ের। এমন সাদরে শাশুড়ি তাহার সহিত কথা কহিয়াছেন বলিয়া তাহার মনে নাই। তো এত সুন্দর করে যে তার শাশুড়ি তার সঙ্গে কথা বলেছে সেটা কিন্তু তার মনে পড়ছে না, যে এত সুন্দর করে কথা বলেছে এই 12 বছরের মধ্যে। সেই তাহার দিকে চাইতে গিয়া থতমত খাইয়া আঙ্গুল কাটিয়া ফেলিল, এবং তার শাশুড়ি তাকে এসে এত সুন্দর করে ডেকেছে সেটা শুনে সে ভাবছিল যে তার এত বছরের মধ্যে তার এত সুন্দর মধুর ডাক শাশুড়ির কাছ থেকে সে কোনোদিনও শুনেনি। এবং সেটা শুনতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে তার আঙুল কেটে ফেলল। শাশুড়ি বললেন, শুনেছ, ফুলকুমারী আসছে। লজ্জাবতী তাড়াতাড়ি কাটা হাত কাপড়ে লুকাইয়া আশ্চর্য ব্যঞ্জক স্বরে বলিল, ঠাকুরছি। তো তার শাশুড়ি কার কথা বলতে এসেছে, যে তার নিজের মেয়ে অর্থাৎ কি বলে লজ্জাবতীর ননদ, তার নাম হচ্ছে ফুলকুমারী, সে আসছে, অর্থাৎ সে তার বাপের বাড়িতে আসছে। আশ্চর্য হইবার কথা, লজ্জাবতী শ্বশুর গিয়ে আসে অবধি কখনো এ পর্যন্ত তাহাকে দেখে না। তো তার হয়েছে 12 বছর বিয়ে হয়েছে, কিন্তু তার ননদকে সে আজ পর্যন্ত দেখেনি। এর জন্য সে খুব আশ্চর্য হয়ে গেল যখন শুনল যে তার ননদ আসছে। 14 বছর হইল ফুলকুমারীর বিবাহ হয়েছে, এবং তার বিয়ের 2 বছর আগে তার ননদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে তাকে দেখতে পায়নি। এবং আরেকটা কথা, যে তার বিয়ের সময়ও সে কিন্তু আসেনি, অর্থাৎ তার ননদ ফুলকুমারী আসেনি তার বিয়ের সময়। বিবাহের পর একবারও সে বাপের বাড়ি আসে নাই। শ্বশুর ধনী লোক, পুত্রবধূকে গৃহস্থ করে পাঠাইতে অপমান জ্ঞান করিতেন। তো বিয়ে করে নিয়ে যাওয়ার পর শ্বশুর আর তার পুত্রবধূকে বাপের বাড়ি পাঠাননি, এই বলে যে তাহারা ধনী মানুষ এবং তারা এই মধ্যবিত্ত পরিবারে তার পুত্রবধূকে পাঠাবেন না, তাহলে নাকি তাদের অপমান বোধ হবে। শ্বশুরের মৃত্যুর পর তাই এতদিনে ফুলকুমারী পিত্রালয়ে আসিতেছে। এখন তার পিত্রালয়ে আসার কারণ হলো যে তার শ্বশুর মারা গেছে, এখন তো আর তিনি আর বাধা দিতে পারবেন না। এই 14 বছরের মাথায় সে নিজের বাপের বাড়িতে আসছে। শাশুড়ি আবার বলেন, আজকার রাধার পালা, বড় বউয়ের বুঝি? তা দেখো বৌমা, বড় মানুষের বউ এতদিন পরে আসছে, যত্নের জন্য কিছু কম না হয়। এখানে বড় মানুষের বউ হচ্ছে তার নিজেরই মেয়ে ফুলকুমারী, এবং বলছে দেখো সে এত বছর পরে এখানে আসছে, আজকে রান্না করবে বড় বউ, দেখো যেন আজকে তার রান্না তার যত্ন আত্মীয়তে যেন কোনো ত্রুটি না হয়। শাশুড়ি চলিয়া গেলেন। কাটা আঙ্গুল জলে চুবাইয়া ধরিয়া লজ্জাবতী ভাবিতে লাগিল, আজ যে সুপ্রভাত আনিয়াছে সে না জানে কিরূপ কল্যাণময়ী উষাময়ী প্রতিমা। তাহার আগমনে কঠোর অন্ধকার প্রান্তর এতদিনে বুঝি প্রেমালোকে আলোকিত হইয়া উঠিবে। এবং সে তার শাশুড়ি চলে যাওয়ার পর তার কাটা আঙুলটা জলে ডুবিয়ে সে ভাবতে লাগলো যে আজকের যে সুন্দর প্রভাতটা যেন একটা সুন্দর একটা সংবাদ নিয়ে এসেছে, অর্থাৎ সেই সংবাদটা হচ্ছে তার ননদের আসার সংবাদ। এবং যে আসার সংবাদে তার মনে হতে লাগলো যেন কত কিছু যেন বদলে যেতে চলেছে, এবং সেই অন্ধকার প্রান্তর এতদিনে বুঝি প্রেমালোকে আলোকিত হয়ে ওঠে। অর্থাৎ তার যে শ্বশুর বাড়িতে তার সঙ্গে যে সবার ব্যবহার বা শ্বশুর বাড়িতে যে ধরনের পরিবেশ, সেটা যেন তার কাছে সে মনে করছিল যে এখানে যে অন্ধকারগুলো আছে, অর্থাৎ যে খারাপ জিনিসগুলো আছে, সেটা দূরে সরে গিয়ে যেন একটা নতুন আলোর সূচনা নিয়ে আসবে তার এই ননদ। এক অপূর্ব আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল, এবং একটা আনন্দ যেন তার মনে পূর্ণতা নিয়ে আসলো। অর্থাৎ তার ননদ যে আসছে সেটাই, সেই কথাতেই সে যেন, সেই আসার খবরেই সে যেন আনন্দিত হয়ে রইল, এবং তার মনটা যেন একেবারে খুশির জোয়ারে ভরে গেল। একে কন্যা, তাহাতে ধনির ঘরণী, গৃহে আসিতেছে আবার অনেক দিনের পর। চৌধুরী বাড়ির অন্তপুরে আজ পর্বোৎসবের ধুম, এবং তার আসার খবরে তার বাপের বাড়িতে মহা ধুমধাম লেগে গেছে। এত বছর পরে আসছে, তারপরে বড়লোকের বাড়ির বউ, তো সবেরই এখন যেন আর সময় নেই, সবারই তাড়াহুড়ো লেগেছে কিভাবে ঘর সুন্দর করবে, কে কি ভালো করে রান্না করবে, সে ব্যাপারে সবাই একেবারে কাজে লেগে গেল। কাহারও মুহূর্ত দাঁড়াইবার অবকাশ নাই।
বধূগণ রাঁধিতে ব্যস্ত, দাসীগণ জোগাড় দিতে ব্যস্ত, গৃহিণী আনাগোনা ফরমাস করিতে ব্যস্ত। তার মা এদিকে বলছে এটা করো সেটা করো, বউরা রাঁধতে ব্যস্ত, দাসীরা নানান কাজে ব্যস্ত হয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা পিসিমা আসতেছেন বলিয়া আনন্দ কোলাহল করিয়া ছুটাছুটি করিতে ব্যস্ত। এই ব্যতিব্যস্ততার মধ্যে চাকর আসিয়া খবর দিল, দিদিমণি আসছেন গো। তো এই যে ব্যস্ততা, এত ব্যস্ততা চলছে, এই ব্যস্ততার মধ্যেই সবের জোগাড় যন্ত্রের মধ্যেই চাকর এসে খবর দিল যে দিদিমণি এসে গেছেন, অর্থাৎ ফুলকুমারী এসে তার বাপের বাড়িতে পদার্পণ করেছে। এটা অনেক বড় গল্প, আজকে এতটুকু থাক, আমরা নেক্সট দিন একটা পড়ব, ঠিক আছে।